মর্নিং। আজকে 22শে জুন 2024 আর আজকে আমাদের গ্লোবটটার ইউটিউব চ্যানেলে শুরু হচ্ছে আরও একটা নতুন সিরিজ, যেখানে আমরা ঘুরে দেখব নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা। আমাদের মালয়েশিয়া সিরিজ এবং মুম্বাই সিরিজের ভিডিওগুলো যখন আমরা আপলোড করেছিলাম তখন অনেকে বলেছিল যে দাদা কলকাতার আশেপাশে 2-3 দিনে ঘুরে দেখতে পাওয়া যায়, এরকম কোনো জায়গার হদিস দাও, এরকম কোনো জায়গার কথা বলো। তো সেই কারণে আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নিজেদের গাড়ি নিয়ে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে কৃষ্ণনগর এবং সেখান থেকেই কিন্তু শুরু হবে আমাদের মানে নদিয়া সিরিজ আর কি, নতুন জার্নি। এবং সেখানে আমরা একদিন স্টে করব এবং তারপরে আমরা চলে যাব হচ্ছে তোমার বহরমপুর, এবং বহরমপুর থেকে গিয়ে কিন্তু শুরু হবে আমাদের মুর্শিদাবাদ ঘোরা। তো এই মিলিয়ে 3 দিন মানে 2 রাত্রের একটা ছোট্ট সফর কলকাতার আশেপাশে। এটা ট্রেনে এবং বাসে দুভাবেই করা যায়। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি যাতে সময়টা খানিকটা বলতে পারো যে আমাদের ম্যানেজ করতে পারি আমরা। তো চলো এই নতুন সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি গ্লোবটটার রাজীব, সাথে রয়েছে রাজা। হ্যাঁ, এবং আমরা তোমাদেরকে ওয়েলকাম করছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। চলো শুরু করা যাক আমাদের নতুন সিরিজ নদিয়া এবং মুর্শিদাবাদের জার্নি। আমাদের আজকের জার্নি শুরু হয়েছিল বাইপাস লাগোয়া একটি বাস স্টপ থেকে। সকাল 8টা নাগাদ আমি ও রাজা মিট করেছিলাম বেলেঘাটা কানেক্টরে। ইএম বাইপাস ছেড়ে ভিআইপি রোড হয়ে যশোর রোড ধরতেই দেখা মিলল বিমান অবতরণের ছবি। তবে আজ আকাশপথে নয়, আমাদের যাত্রা সড়ক পথে। বারাসাত ডাকবাংলো মোড়ের থেকে বাদিক ঘুরতেই আমরা প্রবেশ করলাম অধুনা NH-12-এ, যা আগে NH-34 নামে পরিচিত ছিল। মাঝে একটা ছোট্ট টি ব্রেক নিয়েই আমরা পৌঁছে গেলাম বড়জাগুলি, যেখানে নতুন 4 লেন হাইওয়েটা তৈরি হয়েছে। এই কাজ এখনো পর্যন্ত এই অবধি সম্প্রসারিত হয়েছে, পরবর্তীকালে যা সম্প্রসারিত হবে বারাসাত পর্যন্ত। এখান থেকে কৃষ্ণনগর পৌঁছানো ছিল শুধু সময়ের অপেক্ষা। তবে সরাসরি কৃষ্ণনগর নয়, আমরা ব্রেকফাস্টের জন্য মাদার্স হাটে দাঁড়াবো ঠিক করলাম। যারা নিয়মিত এই রাস্তায় যাতায়াত করেন অথবা মাদার্স হাটে এর আগেই এসছেন, তাদের জন্য মাদার্স হাট অত্যন্ত পরিচিত একটি নাম। সকাল 10:20 আমরা পৌঁছলাম হচ্ছে মাদার্স হাটে। তো এখানেই আমরা ব্রেকফাস্ট করবো। এটা জাস্ট কৃষ্ণনগর থেকে রাফলি 2-2.5 কিলোমিটার আগে। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, এখানেই ব্রেকফাস্ট করব এবং তারপরে আমরা ফাইনালি এখান থেকে যাব কৃষ্ণনগরে। মডার্ন স্টেট অফ দি আর্ট ইন্টেরিয়ার দেখলে আপনার মনে হবে আপনি কোনো হাইফাই একটা 5 স্টার হোটেলে চলে এসেছেন। কিন্তু প্রশ্ন হলো, দাম কি সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে? উত্তর হচ্ছে হ্যাঁ।
আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট লুচি তরকারি, 2টো ডিম সেদ্ধ এবং একটা চিকেন স্যান্ডউইচ। পরে অবশ্য 2টো কফিও নিয়েছিলাম। আর আমাদের মোট খরচ হয়েছিল 210 টাকা। এনাদের লাঞ্চ এবং ডিনারের জন্য যে বেঙ্গলি থিম ডেকোরেটেড সেকশনটা রয়েছে সেটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করবেই। এছাড়াও এখানে একটি লাইভ টি অ্যান্ড মকটেল কাউন্টার রয়েছে। টেস্ট কেমন খাবারে? এটা দারুণ, পুরো বাড়ির মতন খাবার। এই দেখো আলু চচ্চড়ির মানে এটা টেক্সচারটা দেখেই মনে হচ্ছে যে বাড়িতে যেরকম ভাবে হ্যাঁ একদম রান্না লাইট। করা হয়। এটা কিন্তু লুচি, এটা কচুরি না। লুচি আমি ভাবলাম আলুর দম থাকবে, কিন্তু আলুর দমের থেকেও ভালো। আমার মনে হয় এটা আরো বেটার অপশন। স্যান্ডউইচটা খেয়ে লাইট। হ্যাঁ, দামগুলোও কিন্তু রিজনেবল, মানে যেগুলো দেখলাম ওভারঅল দামও কিন্তু রিজনেবল। 50 টাকায় লুচি আলুর তরকারি, 50 টাকায় স্যান্ডউইচ এই সাইজের চিকেন স্যান্ডউইচ। আবার দুটো বয়েল এগ হচ্ছে 30 টাকা নিয়ে। 30 টাকা নিল 2 পিস। আমার মনে হয় রাস্তায় তো তুমি পাবেন। হুম, আর একটা এখানে দেখলাম ইউনিক জিনিস, ওটা হচ্ছে ওই রোবটের সার্ভিস এখানেও স্টার্ট হচ্ছে সম্ভবত, এখনো কিন্তু হয়নি, ট্রায়াল ভার্সন রয়েছে। বাইরে বৃষ্টি স্টার্ট হয়েছে, তবে আজকে ফোরকাস্ট যা দেখাচ্ছে তাতে এখানে খুব একটা বৃষ্টি হবে না। না, মানে সামান্য কিছুক্ষণ হয়ে হয়তো তারপর চলে যাবে। ওগুলো না হলেই ভালো। হ্যাঁ, কফিটাও কিন্তু ভালো খেতে, দারুণ। তো এই হচ্ছে কফি, যেটা 35 টাকা নিয়েছে। তো এই ভাঁড়ে সার্ভ করেছে, অসাধারণ, মানে ভ্যালু ফর মানি যদি বলতে হয়, আমার মনে হয় একদম বেস্ট। বৃষ্টিস্নাত মাদার্স হাট থেকে বেরিয়ে সোজা কৃষ্ণনগর পেরিয়েই আমরা পৌঁছলাম আমাদের আজকের প্রথম গন্তব্য বেথুয়াডহরি অভয়ারণ্য। এই বেথুয়াডহরি অভয়ারণ্যের প্রবেশ মূল্য মাথাপিছু 100 টাকা এবং আমাদের গাড়ির পার্কিং এর জন্য লেগেছিল 60 টাকা। এই অভয়ারণ্য খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, তবে বুধবার এটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে।
11টা বেজে 45 মিনিট এক্স্যাক্টলি আমার বাড়ি থেকে যখন শুরু করেছিলাম সেখান থেকে 5 ঘন্টা সময়ে আমরা এসে পৌঁছলাম আজকের আমাদের প্রথম যে স্পটটা, সেটা হচ্ছে বেথুয়া ডহরি অভয়ারণ্য। এবং তোমরা দেখলে যে রাজা টিকিট কাটলো এবং আমরা ভেতরে এন্ট্রি করলাম। তো এবার তোমাদেরকে পুরো চারিপাশটা ঘুরিয়ে দেখাবো। এবং এই 5 ঘন্টা সময় লাগার পিছনে কারণ মোস্টলি আমরা যেহেতু ব্রেকফাস্টের জন্য একটা ব্রেক দিয়েছিলাম, আমরা একটা টি ব্রেক নিয়েছিলাম। তো এই সবগুলো করতে করতে আমাদের 1 ঘন্টা মতো ডিলে হয়েছে। আদারওয়াইজ এটা কিন্তু 4 ঘন্টাতেই কলকাতা থেকে খুব সহজেই কিন্তু ড্রাইভ করে আসা যায়। আচ্ছা, কি মনে হচ্ছে, কিছু দেখা যাবে? বাঘ ভাল্লুক? বাঘ ভাল্লুক দেখো না, বেরিয়ে না চলে আসে। দেখো যা অবস্থা, যা দেখছি এখানে। তার জন্য এই ছাতা ক্যারি করছি, এই যে ছাতা ক্যারি করছি, ক্যামেরাও ক্যারি করছি, তার সাথে ছাতাও ক্যারি করছি। কখন না বর্ষা শুরু হয়ে যায় আর কিছু না কিছু বেরিয়ে আসে। একটা জিনিস কি, আমাদের শহুরে লোকজনদের একটা যেটা সমস্যা, তবু তো ধরো আমি কিছুটা সাবার্বে থাকি, তো এই গাছপালা বা ধরো হঠাৎ করে একটা কোনো পার্টিকুলার কিছু একটা দেখলাম, দেখে মনে হয় এটা কি, মেবি হয়তো এটা খুব ন্যাচারাল কোনো জিনিস, খুব নর্মাল কোনো হয়তো মানে ব্যাপার, কিন্তু আমাদের জন্য সেটা মনে হয় যে একটা এক্সট্রাঅর্ডিনারি। কলকাতাতে এরকমটা দেখি না, এই গাছটা, আরে বাবা এটা তো দেখি না, বাট মেবি হয়তো এখানে হয়তো সেটা খুব কমন। একদম একদম। তো এই একটা ব্যাপার আমাদের রয়েছে, যারা শহুরে জীবনযাত্রায় ভীষণভাবে আর কি অভ্যস্ত, তো তাদের জন্য কিন্তু এরকম জঙ্গল একটু কলকাতার বাইরে আমি ড্রাইভ করে এলাম 4 ঘন্টা এবং একটা পুরো একটা ডেন্স ফরেস্ট তার মাঝখান দিয়ে হেঁটে বেড়াচ্ছি, যদিও কোনো বন্য প্রাণী সেইভাবে স্পট করার কোনো চান্স নেই। তোমরা দেখলে যে ওখানে একটাই রয়েছে ডিয়ার ফিডিং এরিয়া, মানে এখানে হয়তো কিছু হরিণ টরিন, সেগুলো আমার মনে হয় যে ক্লোজ এনক্লোজারের মধ্যেই থাকবে, ভেতরেই থাকবে, বাইরে কোনো কিছু থাকবে না। ঠিক আছে, যা বোঝা যাচ্ছে এদের সবকিছু সংরক্ষিত করার রয়েছে, ঠিক আছে, সুরক্ষিত জায়গায়, সেই ওয়াইজই ওই থাকবে। আমরা বাইরে থেকে দেখবো, যেটা নাকি আমরা সম্ভবত লাটাগুড়িতে দেখেছিলাম একটা, সাম্বার হরিণ ছিল, ঠিক আছে, ওই টাইপের কিছু একটা বানিয়ে রেখেছে হয়তো। এক্স্যাক্টলি, দেখা যাক কি দেখতে পাই, দেখাচ্ছি তোমাদেরকে। বলছি এইখানে কি কি আছে দেখার? হরিণই রয়েছে ছাড়া দেখা যায় না। ও, দেখা যায় না। কটা? সকালে দেখা যায় খাওয়ার টাইমে, খাওয়ার সময় আসে তখন পাই যা, খুব চালাক তো দুশো। আর কটা রয়েছে? কটা রয়েছে? 150 আছে। 150 মতন হরিণ। ওকে, বক্সারে গেছে। আমাদের মোটামুটি সবই কভার করা, বক্সার মানে ওগুলো কি বাঘের টোপের জন্য আর কি ইউজ করা হয়েছে, বক্সারে যেটা নাকি। একদিন আপনি ঘর বুকিং করে আসবেন না? ঘর কোথায় ওইটা? অনলাইনে বুকিং হয়। না, অনলাইনে বলতে অনলাইনে বন্ধ রয়েছে, আবার খুলে যাবে গেল তো, ধরার জন্য ওটা বন্ধ করে রেখেছে। ওকে, এমনি চালু ছিল। আসবেন দুজন তো মালায় আমরা নিয়ে ঘুরবো। না না, একদম 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 একদম। আমি এখানে প্রচুর আসি, ঠিক আছে, এদিকে আমরা প্রচুর আসি, কিন্তু কখনো ভাগ্যক্রমে থাকা হয়নি এখানে, ঠিক আছে, তার জন্য আমাদের অনেক ভাগ্যক্রমে থাকা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনার নামটা কি আছে? দীনবন্ধু দাস। দীনবন্ধু দাস তো, ঠিক আছে, তো দেখা হচ্ছে শীঘ্রই। এই দেখো কি দেখা পেয়েছে, দেখো কি পেয়েছি এখানে, দেখেছো? র্যাটেল স্নেক, ওতে সবাই ময়লা ফেলে, চলো। তো যেটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার, সেটা হচ্ছে যে 1 নম্বর যে তোমরা শুনলে কতগুলো হরিণ আছে, এটা ওদের মানে সরকারি কাউন্টে, এই ব্যাপারে কোনো মানে জল মেশানোর জায়গা নেই, এটা সুমারি হয় আর কি, কাউন্টিং হয়। আর যেটা ইম্পর্টেন্ট আমার যেটা ভালো লাগলো, সেটা হচ্ছে এখান দিয়ে বক্সার জঙ্গলে মানে তোমার টাইগারকে ফিড করার জন্য কিন্তু 150 খানা হরিণ পাঠিয়েছে। মানে বুঝতে পারছো যে টোপ এখান থেকে গেছে 150 খানা হরিণ, যাতে সেই বাঘগুলোকে ফিড করা যায়, এবং সেইগুলো কিন্তু আলাদা করে আমরা দেখতে যাই আর কি। বক্সা যারা সাফারি করতে যায় তারা কিন্তু মানে এই বাঘগুলোকে দেখার জন্য আমরা যাই। তার মানে ওই যে আমাদের যে বায়োসিস্টেম, মানে খাদ্য খাদক সম্পর্ক, সেই সম্পর্ক যে জঙ্গলের মধ্যে কতটা যে মানে ইম্পর্টেন্ট, সেটা কিন্তু বোঝা যায়। এই জায়গাগুলো না এলে এগুলো বোঝা যায় না আর কি। খাদ্য খাদক সম্পর্ক কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, জঙ্গলের একটা বায়োডাইভার্সিটি আছে, সেটাকে মেনটেন করার জন্য। তো যাই হোক, এখন হরিণের ডাক একটা কিন্তু কানে এলো না। হরিণ ছাড়া আছে, আমার আই গেস হয়তো আমরা দেখতে পারবো কিনা আই ডোন্ট নো, বাট হরিণ কিন্তু এদিক ওদিক ছাড়া আছে, এদিক দিয়ে যায়। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ও ললিত যত্ন,
পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের, কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের, কচ্ছিত কিরণে দীপ্ত। ছিল মূলত ভেতরের পার্কটা, দেখলে তোমরা আর কি, যে অভয়ারণ্য যেটাকে বলা হচ্ছে। অভয়ারণ্য বলার মেন কারণ আমার যেটা মনে হলো, যেহেতু বন্যপ্রাণীরা ছাড়া রয়েছে, এটাকে জু বলা যায়, তো এটাই হচ্ছে মেন রিজন। তবে এরিয়াটা খুব বড় নয়, পায়ে হেঁটে মোটামুটি দাঁড়িয়ে ছবি তুলে সবকিছু করেও 1 ঘন্টা আই থিঙ্ক ইজ সাফিসিয়েন্ট। মানে ভেতরে যদি কেউ মানে বসে গল্প বা আড্ডা না মারতে চায়, তাহলে আমার মনে হয় 1 ঘন্টা ইজ সাফিসিয়েন্ট। প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে, ঠিক আছে। আর জঙ্গলের যে একটা ফ্লোরা অ্যান্ড ফনা হয় না, মানে একটা স্মেল বলো বা জঙ্গলের একটা, হ্যাঁ, ঝিঝি পোকার একটা যে ডাক, এইগুলো অনুভব করা যাচ্ছে। এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে বন্যপ্রাণী দেখতে পারার জন্য একটা জঙ্গলের মানে একটা খুব বেসিক থাম রুল রয়েছে, যে সকালবেলা খুব আর্লি আসতে হয়, অথবা একদম লেট ইভিনিং এ তোমাকে বেরোতে হবে, তাহলে কিন্তু এটা দেখার চান্সেস থাকে। এবং এখানে যেটা ওরা বললো, মানে সেটা হচ্ছে যে একটা বড় ময়াল সাপ রয়েছে, একটা অজগর রয়েছে, একটা অনেকগুলো হরিণ রয়েছে, নীলগাই রয়েছে, ঘড়িয়াল 4টে রয়েছে, যার মধ্যে বেশিরভাগগুলোই জলের মধ্যে রয়েছে, একটাই আমরা দেখতে পেলাম। তো এর বাইরে ময়ূর রয়েছে, ময়ূর কিছু রয়েছে, সেগুলো খাঁচার মধ্যেই রয়েছে আই গেস। এর বাইরে কিন্তু খুব একটা কিছু নেই। কিন্তু একটা ভালো সময় কাটানোর জন্য, জঙ্গল আমাদের কলকাতা থেকে ভাবলেই তো আর দুম করে কোথাও চলে যাওয়া যায় না, তো সেইটা একটা মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা ড্রাইভে এদিকে আসছি, অন্য কোনো একটা স্পটে আমরা যাব, সে তার ফাঁকে কিন্তু এটাকে ঘুরে নেওয়াই যায়। এবং এন্ট্রি তো তুমি টিকিট কাটলে। হ্যাঁ, আর একটা প্লাস পয়েন্ট রয়েছে, এটা নাইট স্টে এর জন্য স্টার্ট হয়ে যাচ্ছে। এদের দুটো কটেজ রয়েছে, ঠিক আছে, সেই ডিটেলস গুলো আপনাদেরকে ডিটেলসে দিয়ে দেবো। ওখানে এদের কটেজ রয়েছে দুটো, ওখানে অনলাইন বুকিং করতে পারবেন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। ওখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বুকিং করে এখানেও নাইট স্টে করা যায়, ঠিক আছে। তো এখন আপাতত বন্ধ রয়েছে রিনোভেশনের কাজের জন্য, তো এইখানেও নাইট স্টে করা যেতে পারে। চলো, এখন একটা বৃষ্টি নামছে, অলরেডি শুরু হয়ে গেছে, 2-4 ফোঁটা করে পড়ছে আমাদের গায়ে। তো আমরা এবার চলে যাব আমাদের গাড়িতে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপরে আমাদের লাঞ্চ করবো এবং তারপরে আমরা যাব কিন্তু হচ্ছে পলাশিতে। তোমরা জানো যে বিখ্যাত পলাশির যে প্রান্তর, যেখানে সিরাজউদ্দৌলার সাথে মানে ইংরেজ বাহিনী আর কি যুদ্ধ হয়েছিল, তো সেই প্রান্তর, বাংলার মানে শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন যেখানে ঘটেছিল, সেই প্রান্তর আমরা তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে বেশি দূর না, আই গেস হাফ অ্যান আওয়ারের ড্রাইভের মধ্যে আমরা পৌঁছে যাব। তো সেটা জঙ্গল দিয়ে বেরিয়েই তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। এরপর পথে আমরা লাঞ্চ করেছিলাম পলাশী ঢোকার ঠিক আগেই একটি ধাবায়। ধাবাটির পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশন ছিল যথেষ্ট ভালো। বাইরে কেবিনে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়া ছিল মোটামুটি, তবে দাম হিসেবে খানিকটা চড়া। বৃষ্টির পরে আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেছিল এবং পলাশীর মোড় থেকেই দূরে চোখে পড়ল পলাশীর ওয়ার মেমোরিয়ালের প্রবেশদ্বার। এখান থেকে কম বেশি 4 কিলোমিটার দূরেই অবস্থিত পলাশীর যুদ্ধের পরে ইংরেজদের দ্বারা নির্মিত বিজয় স্তম্ভ।
একজন স্বেচ্ছাসেবক আমাদের গ্রামের মেঠো পথ চিনিয়ে নিয়ে গেলেন 400 মিটার দূরেই অবস্থিত মীর মদনের স্মৃতিসৌধের কাছে। নতুন করে বানাতে হবে না, নামটা হতে পারবে। মাউয়ে সিং হাজারি, বাহাদুর আলী খান এবং সাথে হচ্ছে মীর মদন, এই তিনজনের বলতে পারো যে এটা সমাধি ক্ষেত্র হিসেবে স্থানীয়রা এই জায়গাটাকে দাবি করেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা স্মৃতিসৌধ রয়েছে, এক্স্যাক্টলি এখানেই তাদের সমাধিস্থ করা হয়েছিল কিনা এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে ওভারঅল যেটা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে সেটা হচ্ছে যে আজকে বাঙালি তো ভীষণ বিস্মৃত জাতি, অপমান করছি না, নিজে বাঙালি হিসেবেই বলছি, সেটা হচ্ছে যে আমরা খুব সহজে না ইতিহাসটা ভুলে যাই। তো এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাগুলোকে স্পর্শ করে একটা জিনিসই যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে হয়তো এদের জন্য আমাদের পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। সেই বলতে পারো বিশ্বাসঘাতকতা, সেই পরাজয়ের গল্প, সেগুলো আমরা ইতিহাসে বহুবার পড়েছি। তো একটা জিনিসই মনে হচ্ছে যে অ্যাটলিস্ট এই জায়গাটা এসে তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরকে দেখিয়ে অন্তত তাদের একটা স্মৃতিচারণা এইটুকু যে আমরা করতে পারছি, এটাই আমাদের কিন্তু একজন বলতে পারো যে পর্যটক হিসেবে বা একজন ট্রাভেল ব্লগার হিসেবে কিন্তু এটা আমাদের একটা সার্থকতা। আগামী দিনে যদি কেউ এই ভিডিওটা দেখে এই জায়গাগুলো আসে, এই জায়গাগুলোকে আবার একবার রিভিজিট করে, হয়তো এইটুকুনি বলতে পারো যে রেসপেক্ট বা এইটুকুনি অন্তত স্মৃতিচারণা যেটুকু তাদের আমার মনে হয় প্রাপ্য, তো সেইটুকু এখানে করার অবকাশ, এর বেশি কিছু করার নেই। তো এবার আমরা ফিরে যাব, আবার ফিরে যাব আমরা পলাশীর যে মূল স্মারকটা রয়েছে সেখানে, এবং সেখান থেকে কিন্তু আজকের আমাদের এই ব্লগটা শেষ হবে। 1757 সালের 23শে জুন, আজ থেকে ঠিক 267 বছর আগে, আজকে 22শে জুন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো সেখানে পলাশীর এই প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে লর্ড ক্লাইভ, ইংরেজ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর কি বলতে পারো যে তখন পোস্টেড অফিসার, এখানে এই পলাশীর প্রান্তরে কিন্তু তারা যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, এবং সেই যুদ্ধের পরিণাম কি সেই ইতিহাস আমরা সবাই জানি। তো আজকে ইতিহাসের ক্লাস নয়, একটা কথা জাস্ট মানে ভাবছিলাম এখানে দেখতে দেখতে, এখানকার ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে, যে মাত্র 11 ঘন্টার মধ্যে নবাব পরাজিত হয়েছিলেন, এবং সেই বিশ্বাসঘাতকতার গল্প, মীর জাফর, এদের ঘটনা তোমরা সব জানো, তো এগুলো নিয়ে বলার কিছু নেই। কিন্তু যেটা মূল ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে 50,000 সৈন্য সম্বলিত বাংলা স্বাধীন নবাব সিরাজের যে আর কি ট্রুপ, তারা কিন্তু পরাজয় বরণ করেছিল মাত্র 3000 ইংরেজ সিপাহীর কাছে। মানে যদি বিশ্বাসঘাতকতা যদি হয় তোমার সাথে, তাহলে যে একজন স্বাধীনচেতা নবাব এত বড় ট্রুপ নিয়েও কিন্তু ইংরেজ একটা সামান্য 3000 ট্রুপের একটা বলতে পারো বাহিনীর কাছে পরাজিত হয়েছিল। তো এই সব জায়গায় আর কি এই ঘটনা ঘটেছিল। তো সেই বিশ্বাসঘাতকতার গল্প, সেই ক্রোধের গল্প, সেই লোভের গল্প, তো সেইগুলো ঘেঁটে বেড়াচ্ছি, সেগুলো হাতড়ে বেড়াচ্ছি। ইতিহাসের পাতায় পড়া সেই সমস্ত জায়গাগুলো আজকে চাক্ষুষ করতে পেরে তোমাদেরকে দেখিয়ে সত্যিই ভালো লাগছে। পলাশীর যে সড়কটা রয়েছে সেই সড়কের জাস্ট উল্টো দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা এতক্ষণ ঘুরে দেখলাম, এবং পুরো জায়গাটা আই গেস ঘুরে দেখতে 1 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়, মানে কারণ এখান থেকে 400-450 মিটার মতো যেতে হয়েছিল আমাদেরকে গ্রামের ভিতরে, এবং সেটা দেখে আমরা ফিরে এলাম, এবং সাথে এই জায়গাটা খানিকটা সময় কাটালাম। বেসিক্যালি দেখো, করার অ্যাক্টিভিটি কিছু এখানে করার কিছু নেই না, এখানে দুটোই স্পট রয়েছে, একটা রয়েছে এইটা, আর একটা ওই 500 মিটার 400 মিটার দূরে ওটা রয়েছে। ওখানে নরমালি এই দুটোই স্পট রয়েছে। আমার মনে হয় যে এখানে এসে রাদার মানে ছবি তোলা, বা আমি দেখছিলাম অনেকে রিলস আছে বা এইগুলো, আমার মনে হয় এটা ঠিক সেই জায়গাটা নয়। এখানে এসে কিন্তু সেই ইতিহাসটাকে যেটা বইয়ের পাতায় পড়ছো, যেটা মানে পড়েছো, যেটা আমরা পড়েছি, তো সেইগুলো কোথাও একটু স্মৃতি রোমন্থন করা, সেই অনুভূতিটাকে বাঁচিয়ে নেওয়া, ঠিক আছে, যে ছোটবেলা যেগুলো নাকি আমরা পড়ে এসেছি। হ্যাঁ, আমরা আমাদের অডিয়েন্সকে অবশ্যই বলবো যে তোমরা এখানে আসো, ভিজিট করো, দেখো, কিন্তু
দয়া করে কোনো রিলস বানিও না। হ্যাঁ ঠিক মানে আছে? এটা মানে মেক নো এটা, সেন্স, মানে এর হ্যাঁ। থেকে অনেক ভালো ভালো রিলস বানানোর জায়গা কিন্তু কলকাতায় রয়েছে, বিভিন্ন জায়গাতেই আমার মনে হয় রয়েছে, কিন্তু এইটা এমন একটা জায়গা যেখানে এসে কিন্তু বলতে পারো যে আজ থেকে 267 বছর আগে তার তো কেউ জীবিত নই, মানে আমরা কেউ জীবিত সেই সময়কার নেই, না। তো আজকের জেনারেশনের পক্ষে এখানে কি ঘটেছিল সেটা জানাও সম্ভব নয়, সম্ভব নয়। কিন্তু অ্যাটলিস্ট এসে সেই হোমেজটা পে করা, সেই রেসপেক্টটা এখানে এসে প্রদর্শন দেওয়া। করা, আমার মনে হয় এইটুকুই করা যেতে পারে, এর থেকে বেশি কিন্তু এখানে কিছুই করার নেই। না। তো যাই হোক, মানে আমাদের মানে নদিয়ায় এই দুটো স্পটই আজকে আমাদের মেনলি কভার করা ছিল, যে পলাশীর ব্যাটেলফিল্ড এবং তার সাথে আমরা যেটা দেখে এলাম সেটা হচ্ছে বেথুয়াডাউরি অভয়ারণ্য। তো এই দুটো দেখে আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, এবং এখন এক্স্যাক্টলি সময় হচ্ছে বিকেল 5:30, 5:25 রাদার। তো আমরা এখানে একটু চাটা খেয়ে আমরা এখান থেকে বেসিক্যালি আজকে হোটেলে থাকবো, এখানেই আমরা পলাশীতেই চেক ইন করবো একটা হোটেলে, এবং কালকে তোমাদেরকে বেসিক্যালি নিয়ে যাব হচ্ছে মুর্শিদাবাদ, এবং কালকে মুর্শিদাবাদের গল্প আসবে আমাদের আলাদা একটা নেক্সট ভিডিওতে। তো একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা ভিডিওগুলো দেখছো, যারা আমাদের মুম্বাই সফর বা মহারাষ্ট্র সিরিজ দেখেছো বা আমাদের মালয়েশিয়া সিরিজ দেখেছো, তারা কিন্তু ভিডিওগুলোকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আরো ভালো ভালো আমাদের ভিডিও আসবে, তোমাদের এই চ্যানেলেই আসবে, সেগুলো দেখো, সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। আমি রাজীব সাহা, আমি রাজা সাহা, আর তোমরা দেখছো গ্লোবটটার ইউটিউব চ্যানেল। আমরা নদিয়া মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সেখানকার ভিডিও তুলে আপলোড করছি এই চ্যানেলে। যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।